আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শারমিন সালাম। শুরুতেই ইউপে সংবাদ শিরোনাম। কুমিল্লার গোমতী বাইপাস সড়ক সৌর বিদ্যুতে আলোকিত, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বায়োগ্যাস প্ল্যান্টের সুফল পাচ্ছেন স্থানীয়রাও। সন্ধ্যায় ঢাকায় আসছে সৈয়দ আশরাফের মরদেহ, বনানীতে দাফন কাল। এবং দুপুরে পর্দা উঠছে বিপিএল এর উদ্বোধনী ম্যাচে চিটাগং ভাইকিংসের প্রতিপক্ষ রংপুর রাইডার্স। শুনছিলেন ইউপে সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। কুমিল্লার গোমতী নদীর বাইপাস সড়কে এখন সৌর বিদ্যুতে আলোকিত, ফলে সড়কে রাতে স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারছেন এলাকাবাসী, তাই কমে এসেছে অপরাধ প্রবণতাও। কুমিল্লা থেকে খায়রুল হাসান মানিকের রিপোর্ট, জানাচ্ছেন মামুনুর রশিদ। কুমিল্লা সদর উপজেলার পালপাড়া ব্রিজ থেকে টিক্কারচর ব্রিজ পর্যন্ত গোমতী নদীর পার্শ্ববর্তী এই সড়কে স্থাপন করা হয়েছে সৌরবিদ্যুৎ চালিত কয়েকশো সড়ক বাতি। উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থাপিত সব বাতি রাতে আলো ছড়াচ্ছে সড়কের প্রায় 10 কিলোমিটার গুরুত্বপূর্ণ এলাকায়। মাননীয় এমপি মহোদয় যে বরাদ্দ পেয়েছেন টিআর কাবিকা, সে বরাদ্দের একটি বিশাল অংশ এই সোলার প্যানেল স্থাপনে ব্যয় করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে গোমতী নদীর পাড়ে বাইপাস সড়ক ও 3টি সেতুতে স্থাপিত এসব সৌরবাতি এলাকার সৌন্দর্য বর্ধনের পাশাপাশি নিশ্চিত করেছে নিরাপত্তা ব্যবস্থা। এই সোলার লাইট লাগানোর পরে এই এলাকার মানুষ অত্যন্ত উপকৃত হয়েছে। কুমিল্লা শহর থেকে পাঁচতুবি যাওয়ার পথে যে যাতায়াত ব্যবস্থাটা এই আলোকসজ্জা করাতে পাঁচতুবির মানুষ অনেক উপকৃত হয়েছে। সোলার লাইট হওয়াতে আমরা খুব সুন্দরভাবে আমাদের মেয়েরাও রাতের 12টা 1টা পর্যন্ত এখান দিয়ে যেতে কোনো রিস্ক নাই। বিদ্যুৎ সাশ্রয় ও রাতে নিরাপদ চলাচলে গোমতী বাইপাসে সড়ক বাতি স্থাপন ছিল এই এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি। পর্যায়ক্রমে উপজেলার অন্যান্য সড়কগুলোতেও এই প্রকল্প হাতে নেওয়া হবে বলে জানান স্থানীয় সংসদ সদস্য। আমরা এই সোলার লাইটটা দিয়েছি, একটা হচ্ছে যে আমাদের এই রাস্তাগুলো করে দেওয়ার পর যাতে তারা উন্মুক্তভাবে চলাফেরা করতে পারে, লাইটটা একটা নিরাপত্তার অংশ। এমন প্রকল্প দেশব্যাপী নেওয়া হবে এমন আশাবাদ সচেতন মহলের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্যোগে গড়ে তোলা বায়োগ্যাস প্ল্যান্ট থেকে সুফল পাচ্ছেন স্থানীয়রাও। 2012 সালে জাইকার অর্থায়নে এই প্রকল্প শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের আশপাশে এলাকার বর্জ্য এবং আবর্জনা থেকে তৈরি হচ্ছে এই বায়োগ্যাস। সাভার থেকে শেখ বাশারের রিপোর্ট, জানাচ্ছেন রাজীব সাহা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও আশেপাশের কয়েকটি গ্রামের ময়লা আবর্জনার দুর্গন্ধে একসময় শিক্ষার্থী, শিক্ষক পরিবার ও সাধারণ মানুষের চরম দুর্ভোগের দিন কাটছিল। এ অবস্থায় বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রয়াসে বর্জ্য ও বিভিন্ন আবর্জনাকে কাঁচামাল হিসেবে ব্যবহার করে গড়ে তোলা হয় বায়োগ্যাস প্ল্যান্ট। 2012 সালে এ প্রকল্পে অর্থায়ন করে জাপানিজ আন্তর্জাতিক সংস্থা জাইকা। বিশ্ববিদ্যালয় এলাকার আবাসিক হল, অরুণাপল্লী, বিপিএটিসি সহ বিভিন্ন এলাকার বাসাবাড়িতে প্রতিদিন তৈরি হয় কয়েকশো টন বর্জ্য। বিভিন্ন স্থানে ফেলা এসব বর্জ্য সংগ্রহ করে বায়োগ্যাস প্ল্যান্টে কাজে লাগানোয় এখন আর ওই এলাকায় পরিবেশগত কোনো সমস্যা নেই। প্ল্যান্টের বায়োগ্যাস ব্যবহার করছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পরিবার ও আশেপাশের অর্ধশতাধিক বাসাবাড়ি। ঠিকমতো গ্যাস সাপ্লাই দিতেছে আকাশ, এখন ভালো করে গ্যাসে রান্না করতেছি। খাবারের উচ্চিতাংশ অংশ, এই উচ্চিতাংশ অংশ থেকে আমরা অনুযোগ দ্বারা বিয়োজিত করে গ্যাস প্রোডাকশন করে থাকি। আমাদের রিসার্চ করার জন্য প্লাস আমাদের একাডেমিক লাইফের যে প্রজেক্ট থিসিস সেটার জন্য হচ্ছে আমরা এই ওয়েস্ট ম্যানেজমেন্ট প্ল্যান্টটাকে অনেক প্রায়োরিটি দিই। বায়োগ্যাসের মাধ্যমে পরিবেশ রক্ষার পাশাপাশি এ প্ল্যান্টে কর্মসংস্থান হয়েছে অনেকের। চাকরি করতেছি 9 জন, আমরা বেতন মোটামুটি ভালোই পাই। এ প্ল্যান্ট থেকে আরও বায়োগ্যাস উৎপাদনের পরিকল্পনার কথা জানান প্রকল্পের অন্যতম উদ্যোক্তা ও পরিবেশ বিভাগের শিক্ষক ডক্টর খবির উদ্দিন। প্রথমে সাকসেসফুল হলাম, তার 2012 পহেলা জুলাই থেকে আমরা পর্যায়ক্রমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দোকান, হল এবং পুরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এটাকে আমরা কভার করলাম। এ প্রকল্প লাভজনক হয় সাভার উপজেলা জুড়ে বায়োগ্যাস প্ল্যান্টের জনপ্রিয়তা বেড়েছে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।
দুর্নীতি নির্মূলে প্রতিশ্রুতিশীলদের মন্ত্রিসভায় দেখতে চান রাজনৈতিক বিশ্লেষকরা। তারা মনে করেন নবীন ও প্রবীণের সমন্বয়ে গঠিত মন্ত্রিসভা জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রধানমন্ত্রীকে সহায়তা করবে। ফজলে রাব্বির রিপোর্ট। আমি যে কর্তব্যভার গ্রহণ করিতে যাইতেছি। শপথ নিয়েছেন একাদশ জাতীয় সংসদ সদস্যরা। সরকার গঠনের জন্য এরই মধ্যে রাষ্ট্রপতির আমন্ত্রণ পেয়েছেন সংসদ নেতা শেখ হাসিনা। সবার আগ্রহ তাই এখন নতুন সরকারের আকার প্রকার আর মন্ত্রিপরিষদের দিকে। বিশাল একটা চমকের চেয়ে অসমাপ্ত মেগা প্রকল্পগুলোর সফল বাস্তবায়ন আর নির্বাচনী ইশতেহারে দেয়া দুর্নীতির বিরুদ্ধে কোনো ধরনের ছাড় না দেওয়ার প্রতিশ্রুতি বাস্তবায়ন করার চ্যালেঞ্জ নিতে সক্ষমদেরই মন্ত্রিপরিষদে দেখতে চান রাজনৈতিক বিশ্লেষকরা। দুর্নীতির ব্যাপারে বাংলাদেশের অবস্থান যেটা শক্ত অবস্থান আমরা দেখতে চাই। তারা যে উন্নয়নমূলক কাজগুলি বড় বড় উন্নয়নমূলক কাজগুলি ধরেছে টিকিয়ে রাখা, জোরদার করা। চ্যালেঞ্জ আরও বাড়তে থাকবে। আপনি এক পর্যায়ে যখন মেট্রো রেল হয়েছে তখন দেখবেন যে মেট্রো রেলে কুলাচ্ছেন, আরও কিছু লাগবে। সুতরাং এগুলি ইনোভেটিভ বিভিন্ন ধরনের চিন্তাভাবনা করতে হবে এবং একের পর এক কার্যক্রম নিতে হবে। উল্লেখযোগ্য সংখ্যক তরুণ ও নারী প্রতিনিধি পেয়েছে একাদশ জাতীয় সংসদ। আধুনিক ও কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার ক্ষেত্রে এটি একটি অগ্রিম পাওয়া বলে মনে করেন বিশ্লেষকরা। তারুণ্যের এ শক্তির সর্বোচ্চ ব্যবহারও দেখতে চান তারা। প্রথম দিন থেকে নিরাপদ সড়ক, মাদক নির্মূল ও শিক্ষাক্ষেত্রে অনিয়ম বন্ধে সরকারের শক্ত অবস্থান প্রত্যাশা করছেন তারা। প্রতিশ্রুতিগুলা ম্যানিফেস্টোর মাধ্যমে করা হয়েছে এবং শুধু করা হয় নাই, বারবারই বলা হয়েছে, সদিচ্ছা ব্যক্ত করা হয়েছে যেগুলো বাস্তবায়ন করা হবে। একটা ক্যাপেবল মন্ত্রিপরিষদ দেখতে চাই, সেখানে প্রবীণ এবং নবীনের সমন্বয় ঘটাতে হবে। প্রবীণরা তো ক্রমান্বয়ে কাজ থেকে সরে পড়বেন, তখন নবীনদেরকে চ্যালেঞ্জগুলি গ্রহণ করতে হবে। এদিকে দশম সংসদের অকার্যকর মন্ত্রীদের দেখা যাওয়ার সম্ভাবনা নেই বলে জানা গেছে আওয়ামী লীগের বিভিন্ন সূত্র থেকে। তাই ব্যর্থতার দায়ে নবম সংসদের মন্ত্রিপরিষদ থেকে বাদ পড়া সদস্যদের নতুন মন্ত্রিসভায় দেখা যাবে না বলেই মনে করছেন তারা। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। এদিকে মন্ত্রিসভায় থাকছে না জাতীয় পার্টি। সংসদে বিরোধী দলীয় নেতা হবেন দলের চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ, আর বিরোধী দলীয় উপনেতা হচ্ছেন দলের কো চেয়ারম্যান জিএম কাদের। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে একথা জানান এরশাদ। এদিকে সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ মনে করেন, জাতীয় পার্টির নিজস্ব প্রতীক লাঙ্গল নিয়ে নির্বাচন করায় একমাত্র তাদেরই বিরোধী দলে থাকার সুযোগ রয়েছে। হুমায়ুন চিশতির রিপোর্ট। শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ জানান, একাদশ জাতীয় সংসদে প্রধান বিরোধী দল হিসেবেই থাকছে তার দল, আর বিরোধী দলীয় নেতা হিসেবে তিনি দায়িত্ব পালন করবেন। বিরোধী দলীয় উপনেতার দায়িত্ব পালন করবেন তার ছোট ভাই ও পার্টির কো চেয়ারম্যান জিএম কাদের। সরকারের মন্ত্রিসভায়ও থাকছেন না তারা। আইন বিশেষজ্ঞ ও সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদও মনে করেন, কার্যকর বিরোধী দলের ভূমিকা পালন করতে হলে জাতীয় পার্টির সরকারের মন্ত্রিসভায় থাকা উচিত নয়। যারা নৌকা প্রতীকে ইলেকশন করেছে তারা তো কোনো অবস্থাতেই বিরোধী দলে যেতে পারে না, কারণ তারা কিন্তু আওয়ামী লীগের প্রতীক নৌকা এবং এই প্রতীকে ইলেকশন করেছে। সেই জন্যই জাতীয় পার্টি মনে হয় শুরু থেকেই তারা দলীয় যে সিম্বল ছিল সেটা নিয়ে ইলেকশন করার উদ্দেশ্য ছিল, বোধহয় তাদের বিরোধী দল হিসাবে থাকবে। বিরোধী দল হিসাবে বিরোধী দলের থাকা উচিত, ও বিরোধী দলের কিছু অংশ বিরোধী দল থাকবে, আবার কিছু সরকারের সাথে থাকবে। এইটাও আমার মনে হয় যে পার্লামেন্টারি ডেমোক্রেসিতে খুব শোভনীয় না, বা কোনো নজির তেমন নেই। এদিকে জাতীয় পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙা জানান, গতবারের মতো এবারও মন্ত্রিসভায় থাকতে আগ্রহী তারা, তবে এখনো এ নিয়ে কোনো আলোচনা হয়নি। আমাদের সংসদ সদস্যরা কেউই 14 দলের বা মহাজোটের যে নির্বাচন তার সরকারের বাইরে যেতে চায় না, তারা বিরোধী দলে থাকতে চায় না। গতবার যে পদ্ধতিতে আমরা সরকার, যে নিয়মে আমরা সরকারের সঙ্গে ছিলাম, সেই রকম নিয়মে বা সেই রকম পদ্ধতিতে আমরা থাকতে চাই। সরকার মানুষেরও উন্নয়ন করতে চাই, অ্যাকর্ডিং অ্যাট দ্য সেম টাইম আমরা সরকারের যেসব উন্নয়নমূলক কর্মকাণ্ড সেগুলো নিয়ে কথা বলতে চাই। চেষ্টা করেছি ওনাদের সঙ্গে যোগাযোগ করার, কিন্তু আমরা এখন পর্যন্ত ওনাদের কোনো সাড়া আমি পাইনি এখন পর্যন্ত, সত্যি কথা যেটা। সেই কারণে আলোচনাটা আমাদের এখনও সম্পন্ন হয়নি। আলোচনা সম্পন্ন না হওয়া পর্যন্ত বলা যাবে না যে আমাদের অবস্থানটা কি হবে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লাঙ্গল প্রতীকে 22টি আসন জিতেছে মহাজোটের শরিক দল জাতীয় পার্টির প্রার্থীরা। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা। সন্ধ্যায় ব্যাংকক থেকে ঢাকায় আনা হচ্ছে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের মরদেহ।
বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজে সন্ধ্যা ৬টার দিকে তার মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার কথা। সেখান থেকে তাকে নেওয়া হবে বেইলি রোডের সরকারি বাসভবনে। এরপর তার মরদেহ সম্মিলিত সামরিক হাসপাতালের হিমঘরে রাখা হবে। সৈয়দ আশরাফের প্রথম নামাজে জানাজা রোববার সকাল 10:30টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। পরে কিশোরগঞ্জের পুরাতন স্টেডিয়াম মাঠ এবং ময়মনসিংহের আঞ্জুমান ঈদগাহে তার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বাদ আসর বনানীতে দাফন করা হবে সৈয়দ আশরাফকে। বৃহস্পতিবার রাতে ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সৈয়দ আশরাফ। আমাদের মাঝে নেই, এটা কিশোরগঞ্জের একজন নাগরিক হিসাবে যখন আমরা শুনেছি তখন খুবই আমরা শোকাহত হয়েছি। তিনি বিভিন্ন সংকটে যেভাবে তিনি দলে হাল ধরেছেন এবং রাজনৈতিকভাবে বিষয়গুলো মোকাবেলা করেছেন। ওনার বর্তমানে আমরা অভিভাবক হয়ে পড়েছি। এক কথায় বলতে গেলে কিশোরগঞ্জ নয়, বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন থেকে একটা উজ্জ্বল নক্ষত্র খসে পড়েছে। এবারে ক্রিকেট। 7 দল নিয়ে দুপুরে মাঠে গড়াচ্ছে বিপিএল এর ষষ্ঠ আসর। মিরপুরে বেলা 12:30টায় উদ্বোধনী ম্যাচে চিটাগং ভাইকিংসের বিপক্ষে মাঠে নামছে রংপুর রাইডার্স। গতকাল রংপুরের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বলেন, বড় তারকা নিয়েও টি-20তে জয় পাওয়া সহজ নয়। আর চিটাগংয়ের অধিনায়ক মুশফিকুর রহিম জানান, শিরোপা নয়, প্রথম ম্যাচে জয় চান তারা। অন্য ম্যাচে বিকেল 5:20 ঢাকা ডায়নামার্সের মুখোমুখি হবে রাজশাহী কিংস। রিপোর্ট করছেন এস এম আশরাফ। দেখলে মনে হতে পারে একই দলের সতীর্থকে বুঝি বুকে টেনে নিচ্ছেন মাশরাফি বিন মুর্তজা। তবে বাস্তবতা হলো বিপিএল এর উদ্বোধনী ম্যাচে দুজনের লক্ষ্য একটাই, কি করে একে অপরকে হারানো যায়। রাভি বোপারা, এভিডি ভিলিয়ার্স, ক্রিস গেল, এই নামগুলো দেখলে যে কেউ বলবেন পুরো টুর্নামেন্টের অন্যতম শিরোপার দাবিদার রংপুর রাইডার্স। যদিও মাশরাফির সাবধানী উত্তর, আগেরবার চ্যাম্পিয়ন হয়েছি, একটা এক্সপেকটেশন তো আছে, বাট আগেরবার থেকে দল আরও ভালো আমার কাছে মনে হয়। হয়তোবা সবার জন্যই খুব আনন্দের টুর্নামেন্ট হবে না, ইন অ্যান্ড অফের ভেতর যাবে, কারণ ফরম্যাটটাও টি-20, সো অন ডেতে যে ভালো করছে তাকে ভালো করতে হবে, এরকমই খেলা এটা টি-20। অন্যদিকে চিটাগংয়ের চোখ থাকবে আশরাফুল ভক্তদের। তিনি ছাড়া দলের বড় তারকা মোহাম্মদ শেহজাদ, লুক রনকি, ক্যামেরুন দেলপোত্রা। বিদেশি ছাড়াও মুশফিকের ভরসার জায়গা দেশি ক্রিকেটাররা। লোকাল প্লেয়ারদের একটা অনেক বড় ইনপুট থাকে, আর এটা কিন্তু সব টিমই আপনি যদি খেয়াল করে দেখেন যে অনেক ভালো ভালো লোকাল প্লেয়াররা আছে। তো আমাদের টিম আল্লাহর রহমতে ব্যাটিং বলেন বা স্পিন ডিপার্টমেন্ট বা পেস ডিপার্টমেন্ট সবাই কিন্তু খুব ভালো একটা, এবং ইয়াং প্লেয়ার আছে, এক্সপিরিয়েন্সও আছে, তো দুটার সমন্বয় খুব ভালো। আন্দ্রে রাসেল, কাইরন পোলার্ড, রবম্যান পাউল, সুনীল নারায়ণ। ঢাকা ডায়নামার্সে রীতিমতো তারার মেলা ওয়েস্ট ইন্ডিয়ানদের। তুলনায় রাজশাহীর ভরসা লোকাল ক্রিকেটাররা। You know, we bowl well, we bat well, and we take our catches in the field. So I just want to wish everyone all the best for this season. Obviously, there's some really good teams out there. There's no easy games, but our focus is going to be on ourselves and what we can do to try and win the games. ঢাকা, চট্টগ্রাম আর সিলেটে বসছে এবারের বিপিএল। প্রতিদিন 2টি করে ম্যাচ। প্লে অফ এলিমিনেটর শেষে সেরা দুই দল ফাইনালে মুখোমুখি হবে 8 ফেব্রুয়ারি। এস এম আশরাফ, এটিএন বাংলা, ঢাকা। নির্বাচনের আগেও পরে দেশের বিভিন্ন স্থানে আটক নেতাকর্মীদের অবিলম্বে মুক্তি দাবি করেছে বিএনপি। গতকাল নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ দাবি করেন। তিনি বলেন, এই নির্বাচনের দায় কমিশন এড়াতে পারবে না। এরা নির্লজ্জ বলেই তারা এই কাজটি করতে পারছে আর কি, কারণ ওদেরকে তো অ্যাকাউন্টেবিলিটি নাই। সরকার, নির্বাচন কমিশন, আইন শৃঙ্খলা বাহিনী, এমনকি আদালতকে ব্যবহার করে তার এই একতরফা জনগণ বিরোধী অগণতান্ত্রিক মহা ভোট ডাকাতির, মহা ভোট জালিয়াতির নির্বাচন করেছে। এদিকে নির্বাচনে পরাজয়ের ব্যর্থতা ঢাকতেই বিএনপি মন গড়া অভিযোগের ফিরিস্তি তুলছে বলে অভিযোগ করেছেন জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। গতকাল রাজধানীতে জাসদের কেন্দ্রীয় কার্যালয়ে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময়ের সময় তিনি অভিযোগ করেন। হাসানুল হক ইনু বলেন, পুনরায় নির্বাচনের কথা বলে বিএনপি নতুন ষড়যন্ত্র করছে। নির্বাচনটাকে উসিলা তৈরি করার চেষ্টা করেছে, একটা অস্বাভাবিক পরিস্থিতি তৈরি করার জন্য একটা গায়েবী নির্দেশের অপেক্ষায় দিন গুনেছে, উসিলা তৈরি করার চেষ্টা করেছে, কিন্তু গায়েবী নির্দেশও আসেনি, উসিলাও তৈরি করতে পারেনি,
মাঝখান থেকে প্রার্থীরা মাঠে যায়নি, বিএনপির কর্মীর উপরে নিয়ন্ত্রণ হারিয়েছে এবং আজকে নেতৃত্ব কর্মীদের সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়েছে এবং তাদের ব্যর্থতা ঢাকার জন্যে আজকে তারাও মন গড়া অভিযোগের ফিরিস্তি তুলছেন। এবারে মাইশা গ্রুপ আন্তর্জাতিক সংবাদ। জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল সহ শতাধিক রাজনীতিবিদ ও প্রভাবশালী ব্যক্তি ভয়াবহ সাইবার হামলার শিকার হয়েছেন। আক্রান্তদের ব্যক্তিগত মেসেজ, চিঠি ও আর্থিক লেনদেন সহ বিভিন্ন স্পর্শকাতর তথ্য টুইটার ও ইন্টারনেটে ছড়িয়ে দিয়েছে হ্যাকাররা। হ্যাকারদের পরিচয় জানা না গেলেও দেশটির উত্তরাঞ্চলীয় শহর হামবুর্গ থেকে ওই টুইটার অ্যাকাউন্টটি পরিচালিত হতো বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। তবে অবাক করা তথ্য হচ্ছে, সরকারি দল ও জোট সহ বিভিন্ন দলের রাজনীতিবিদরা এই হামলার শিকার হলেও চরম ডানপন্থী অল্টারনেটিভ ফর জার্মানির কোনো নেতার তথ্য ফাঁস করেনি হ্যাকাররা। তবে জার্মান সংসদ ও সরকারি প্রতিষ্ঠানগুলোর অভ্যন্তরীণ কোনো তথ্য হ্যাকারদের নিয়ন্ত্রণে কিনা সে ব্যাপারে এখনও নিশ্চিত হতে পারেনি কর্তৃপক্ষ। গণতন্ত্র ও সরকারের আত্মবিশ্বাসী চির ধরাতে এই হামলা চালানো হয়েছে বলে মন্তব্য করেছেন জার্মানের ন্যায় বিচার মন্ত্রী ক্যাটরিনা বার্লে। এই ঘটনাকে ভয়াবহ ও নজিরবিহীন বলে উল্লেখ করে হ্যাকারদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনা হবে বলেও জানান ক্যাটরিনা। এবারে পার্টেক্স খেলার খবর। ট্রানমার রোভার্সকে 7-0 গোলে বিধ্বস্ত করে ইংলিশ এফএ কাপের চতুর্থ রাউন্ডে উঠেছে টটেনহাম হটস্পার। তবে প্রতিপক্ষের মাঠে ম্যাচে 40 মিনিট পর্যন্ত হতাশাতেই ছিল 75 শিষ্যরা। অবশেষে সার্জিও অরিয়ার ভাঙেন রোভার্সের রক্ষণ দুর্গ। এরপর রীতিমতো ত্রাস বয়ে যায় ইংলিশ ফুটবলের দ্বিতীয় সারি ক্লাবটির গোলমুখে। দ্বিতীয়ার্ধের 12 মিনিটের মাথায় 4-0 গোলে এগিয়ে যায় প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবিলে তীরে থাকা দলটি। 72 মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন লরেন্তে, সাথে অরিয়ারের দ্বিতীয় গোল আর সন হিউয়েং মিন ও হ্যারি স্কোরশিটে নাম লেখালে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে টটেনহাম হটস্পার। 2009 ইংলিশ প্রিমিয়ার লিগে উইগানের বিপক্ষে 9-1 গোলে জয়ের পর এটি স্পারদের সবচেয়ে বড় জয়। শেষ করার আগে ইউপে সংবাদ শিরোনাম আরও একবার। কুমিল্লার গোমতী বাইপাস সড়ক সৌর বিদ্যুতে আলোকিত, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বায়োগ্যাস প্ল্যান্টের সুফল পাচ্ছেন স্থানীয়রাও। সন্ধ্যায় ঢাকায় আসছে সৈয়দ আশরাফের মরদেহ, বনানীতে দাফন কাল। এবং দুপুরে পর্দা উঠছে বিপিএল এর উদ্বোধনী ম্যাচে চিটাগং ভাইকিংসের প্রতিপক্ষ রংপুর রাইডার্স। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন www.youtube.com/ATN Tube News। সাবস্ক্রাইব করে থাকুন ATN বাংলার সাথে।